এই বছর গরমটা একটু বেশি পড়েছে, আর সেই জন্য গরমকালকে আমরা প্রচন্ড ঘৃণা করা অলরেডি শুরু করে দিয়েছি। কিন্তু কি বলুন তো, সব জিনিসেরই একটা বেস্ট পার্ট থাকে। যেমন গ্রীষ্মকালের বেস্ট পার্ট হচ্ছে আম খাওয়া। গ্রীষ্মকাল চলে এসছে, তার মানে আপনিও নিশ্চয়ই দেখবেন ক্যাটরিনা কাইফ গাছে উঠে গেছে একটা হলুদ রঙের ড্রেস পরে, শুধুমাত্র এক বিন্দু আমের রস খাওয়ার জন্য। আমরা কিন্তু এরকমটা করব না, আমরা আম খাওয়ার জন্য যাব বাজারে। আমকে আমরা এতটাই ভালোবেসে ফেলেছি যে ভারতের মতো এত বড় দেশের জাতীয় ফল হচ্ছে আম, বাংলাদেশের জাতীয় বৃক্ষই হচ্ছে আম গাছ। শুধু যদি ভারতের কথা ধরি তাহলে ভারতে রয়েছে প্রায় ১,৫০০ প্রজাতির আম গাছ। কিন্তু আমরা যখন বাজারে যাই আমরা কনফিউজ হয়ে যাই। কেন বলুন তো? ওখানে হাজার ধরনের আম থরে থরে সাজানো থাকে, কিন্তু আমাদের মাথায় কয়েকটা নাম ঘোরাফেরা করে যেগুলো ভালো প্রজাতির আম। ওই যেমন আলফানসো, হিমসাগর, ফজলি, দশেরি, চৌসা, সিঁদুরি আম, লক্ষণভোগ, আম্রপালি, ল্যাংড়া, হিমসাগর, গোলাপ খাস ইত্যাদি। কিন্তু সমস্যাটা কোথায় বলুন তো? দোকানদার তার ব্যবসার জন্য লোকাল আমগুলো আমাদের দিয়ে দেয় এবং বলে এগুলো উন্নত মানের খুব ভালো জাতের আম। কিন্তু যখন আমরা বাড়িতে এসে দেখি এগুলো প্রচুর টক এবং খুব বাজে একটা আম। তাহলে আমরা আম চিনবো বা কিভাবে? এত দামি যখন আম, নিশ্চয়ই তার চেনার উপায়ও থাকবে এবং তার স্বাদটা কেমন হবে, কোন সময় সেগুলো পাবো। চলুন এই বিষয়গুলো আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি বিশ্বজিৎ। ওয়েলকাম টু নোটিফাই। যতগুলো ভালো প্রজাতির আম সারা বিশ্ব জুড়ে পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম সেরা হচ্ছে আলফানসো। ভারতের মহারাষ্ট্রের রত্নাগিরি আলফানসো হচ্ছে সব থেকে ভালো। এর ওজন মূলত হয় ৩০০ গ্রামের মতো। এর বাইরে যে খোসাটা থাকে এটা কাগজের মতো পাতলা হয়, গোলাকার দেখতে হয় এবং পাকলে হলুদ বর্ণের হয়। এই আমটা প্রচন্ড মিষ্টি এবং এতটুকু আঁশ থাকে না। এই আমটা তাই এত বিখ্যাত সবার কাছে। হিমসাগরের রং হচ্ছে হালকা সবুজ, ত্বক একেবারে মসৃণ হয়, খোসাও পাতলা হয়, ঠোঁট নেই, বুকের দিকটা গোলাকার এবং অবতল থেকে সামান্য লম্বাটে হয়ে শীর্ষদেশ গোলাকৃতি হয়। এর স্বাদ একেবারে উৎকৃষ্ট। এর গন্ধ খুব সুমিষ্ট হয়, মূলত জুন মাসে পাওয়া যায়। বাজারে হিমসাগর একটা ডুপ্লিকেট আম পাওয়া যায় যার নাম হচ্ছে খিরসাপাতি। ফজলি আম সবুজ রঙের হয়, আকারে অনেকটা বড় হয়, অল্প বিস্তর আঁশ কিন্তু ফজলি আমে থাকে। এর স্বাদ মিষ্টি হয়, তবে অন্যান্য আমের মতো তীব্র মিষ্টি হয় না। এই ফজলি আম নিয়ে একটা ইন্টারেস্টিং ইতিহাস রয়েছে। প্রায় ১৮০০ সাল নাগাদ গৌড়ে ফজলি বিবি বাস করতেন। ওনার বাড়িতে একটা আলাদা ধরনের আম ফলতো। ওনার বাড়ির কাছাকাছি জায়গাতে একবার কালেক্টর সাহেব এসেছিলেন, ওখানে ক্যাম্প করেছিলেন কোনো একটা সরকারি কাজে। যেই না ফজলি বিবি জানলেন যে সরকারি অফিসার এসছেন উনার বাড়ির কাছাকাছি, তখন উনি খুশি হয়ে উনার বাড়ির আম নিয়ে যান খাওয়ানোর জন্য। যেই না কালেক্টর সাহেবকে উনি আম খাইয়েছেন, কালেক্টর সাহেব তো বেজায় খুশি। খুশি হয়ে উনি আমের নাম জিজ্ঞাসা করেন। ফজলি বিবি এত পড়াশোনা ছিল না, উনি ভেবেছেন উনি হয়তো ফজলি বিবিরই নাম জিজ্ঞেস করেছেন, তাই উনি বলে ফেলেছিলেন ফজলি। সেই থেকে আমের নাম হয়ে যায় ফজলি। আমের বাজারে দশেরই একটা গুরুত্বপূর্ণ নাম। এটার আকৃতি একটু লম্বাটে হয়, মূলত ৯ থেকে ১৫ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। আকার মোটামুটি মাঝারি সাইজেরই হয়। এই আমের কিন্তু ঠোঁট থাকে না, মূলত সবুজ রঙের হলেও পাকলে খানিকটা হলুদ বর্ণ ধারণ করে এই আম। এই আম কিন্তু অনেক পুরনো আম। ১৮ শতকে লখনৌতে চাষ হতো এই আম। এছাড়াও এটা উত্তর এবং পূর্ব ভারতে পাওয়া যায়, তাছাড়া পাওয়া যায় নেপাল এবং পাকিস্তানে। মানে বুঝতে পারছেন, একেবারে ইন্টারন্যাশনাল আম। সম্রাট শেরশাহ এই আমের নামকরণ করেন। ১৫৩৯ সালে শেরশাহ সুরি বিহারের চৌসার যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করেন। সেই উদযাপনে প্রিয় আমের নাম রাখেন চৌসা। এর উদর গোলাকার হয়, নিচটা সূচালো হয়, পাকলে হলুদ বর্ণ ধারণ করে। সিঁদুরি আম ছোট হয় কিন্তু প্রচন্ড মিষ্টি হয়। এই আমের বিশেষত্ব হচ্ছে এর রং। এর রংটা একেবারে সিঁদুরের মতো লাল হয়, তাই বাজারে সিঁদুরি আম চেনা খুবই কিন্তু সহজ। ততক্ষণ থেকে যতগুলো আমের নাম বললাম সবগুলো কিন্তু প্রচুর মিষ্টি ধরনের আম হয়। তাহলে যাদের ডায়াবেটিস আছে তারা কি করবেন? মানে কম মিষ্টিযুক্ত কোনো আম কি বাজারে পাওয়া যায় না, যেটা বিশ্ববিখ্যাতও হবে? এই রকম আম হচ্ছে লক্ষণভোগ আম। লক্ষণভোগ আমকে ডায়াবেটিস আমও বলা হয়। এর মিষ্টির ভাগটা অনেকটা কম হয়।
নাক মাঝামাঝি স্থানে থাকে, পাকলে হলুদ বর্ণের হয়। মূলত জুন মাসের শুরুর দিকে বাজারে চলে আসে লক্ষণভোগ আম। 1978 সালে ভারতের আম গবেষকরা দশহরি ও নীলাম গাছের জাতকে মিশিয়ে আম্রপালি উদ্ভাবন করেন। গাছ ছোটখাটো হয়, সবুজ রঙের হয় এই আম্রপালি আম। ভেতরটা হয় পাকা হলুদ কিংবা কমলা রঙের, উপরের দিকটা কিছুটা গোলাকার হয় এবং নিচের দিক হয় সূচালো। এই আম প্রচন্ড মিষ্টি হয়। এই আমগুলোর সাইজ ঠিক এই রকম হয়, মানে খুব ছোট সাইজের হয় এবং প্রচুর মিষ্টি হয়। বাজারে আপনি এই আমটা দেখলেই চিনতে পারবেন যেটা আম্রপালি আম। ল্যাংড়া আম কিছুটা গোলাকার এবং মসৃণ হয়, নাকটা থাকে নিচের দিকে, খোসা খুবই পাতলা হয়। কোনো আমেরই তো পা থাকে না, তাহলে এই আমেরও নিশ্চয়ই পা নেই। তাহলে এই আমকে ল্যাংড়া কেন বা বলা হচ্ছে? অপরগুলো কি হাঁটতে পারে? আসলে তা নয়, এর পেছনে রয়েছে অন্য ইতিহাস। আসলে কি বলুন তো, 18 শতকে ভারতের দ্বারভাঙ্গা একজন ফকির এই আমের চাষ করেন। এই আমটা ওই সময় খুব বিখ্যাত হয়ে যায়, তো স্বাভাবিকভাবেই ওই আমের নামকরণের প্রসঙ্গ আসে। যেহেতু ফকিরের পায়ে সমস্যা ছিল, তাই সেই কারণে এই আমটাকে সবাই ল্যাংড়া আমই বলতে থাকে। এই আম মূলত জুলাই মাস নাগাদ পাওয়া যায় মার্কেটে। গোলাপ খাস নামটা শুনলেই আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমটা কেমন হবে। এর আভা বা রংটা হয় একেবারে লাল গোলাপের মতো এবং এর গন্ধটা একবারে অনন্য অন্যান্য আমের থেকে। আপনি যদি একটা গোলাপ খাস আম আপনার হাতে রাখেন এবং সেই আমটাকে সরিয়ে নেন, একটু বাদে আপনি হাতটা যদি আপনি নাকের কাছে নিয়ে আসেন, সেই একই গন্ধটা পাবেন যখন আমটা আপনার হাতে ছিল। মানে বুঝতে পারছেন কতটা সুন্দর গন্ধ এই গোলাপ খাসের। এই গোলাপ খাস আম প্রচুর মিষ্টি হয়, মূলত স্বাদ এবং গন্ধের জন্য এটি বিশ্ববিখ্যাত। বাজারে যদি আপনি আম কিনতে যান এবং সেই আম যদি হয় তোতাপুরি আম, তাহলে আপনি খুব সহজেই এই আম কিন্তু চিনতে পারবেন। কেননা এই আমকে দেখতে হয় তোতা পাখির ঠোঁটের মতো। এই আম প্রচুর শক্ত হয়, মানে পাকলেও এই আম শক্তই থাকে। মূলত আচার তৈরি করার জন্য ব্যবহার করা হয়, কেননা এর স্বাদ খুব একটা মিষ্টি কিন্তু হয় না। এই আম পাওয়া যায় ভারতের তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক এই রাজ্যগুলোতে। এই আমের রং মূলত সবুজই হয়, তবে একেবারে যখন পেকে যায় তখন হলুদ বর্ণ ধারণ করে। এই ছিল বিশ্ববিখ্যাত নানা প্রজাতির আম এবং তাদের চেনার উপায়। আশা করি ভিডিওটা আপনার খুব ভালো লেগেছে। আপনার যদি এই লিস্টের বাইরে অন্য কোনো ভালো আমের কথা মাথায় আসে, তাহলে আমাকে নিচে জানান তা কমেন্টের মাধ্যমে। আপনাদের সঙ্গে কথা হবে পরের এমন অন্য একটা ভিডিওতে। নমস্কার।